আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব ৬২। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। কখনো কখনো কিছু কাঠামো যে প্রেক্ষাপট, ভিত্তি ও উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে, তা পরবর্তীতে পর্যায়ক্রমে বাস্তব প্রয়োগে অকার্যকর ও হিতে বিপরীত হয়। সুবিধার জন্য গড়ে ওঠে, ক্রমে তা অসুবিধার জনক হয়ে ওঠে। সেই কাঠামোর ওপর দ্বিধা জটিলতার প্রলেপ লেগে যায়। কমিউনিজম কাঠামোটি তেমন কিছুই হয়তো। তা গড়ে উঠেছিল শোষিত মানুষদের কাতরতা রোধে। একই সমাজে কেউ গরিব, কেউ ধনী। গরিবেরা ধনীর গোলাম, নেই তাদের ন্যায্য প্রাপ্তি, পরিশ্রমের মূল্য। খাটছে, কেবল খাটছে। ডিম দেয় হাঁস, খায় দারোগা ১২ মাস ধরনের ব্যাপার। কিন্তু কেউ জমিদার, কেউ তার জমির হাল চাষি। এই সমাজকে বদলাতে একবার সাম্যবাদী সমাজতন্ত্রের উদ্ভব হলো। এটা সেই সমাজের কল্পতত্ত্ব যেখানে কেউ রাজা নয়, আর কেউ রাজা না হলে বাকিরা প্রজা হয় না। সুতরাং সেখানে সবাই রাজা, তারাই প্রজা। পরিশ্রম যেই করুক, তার ফল কেউ বেশি বা কম পাবে না, কেননা তার মালিকানা পরিশ্রমীকারীর নয়, সমাজের। কোরবানির মাংস ভাগের মতো। সবার নিজস্ব কোরবানির পশুর একাংশ সমাজের হাতে যাবে। সমাজ সেখান থেকে জনপ্রতি সবার জন্য সমান ভাগে ভাগ করে সবার চাহিদা মেটাবে। কিন্তু কোরবানি একটি উপসর্গ, পরিশ্রম করে ফলানো ফসল তা নয়। সবাই সমান পাবে, এটা হলো সময় বন্টন তত্ত্ব। তবে এটা ন্যায্য প্রাপ্তি কিনা তা নিয়ে সন্দেহ আছে বটে। যে পরিশ্রম করছে সে পাচ্ছে, এটা তার অর্জন, কিন্তু কেউ পরিশ্রম না করেও সেই সমান পাচ্ছে। এটাও বোধহয় সেই অসম বন্টনের পর্যায়েই পড়ে। যদিও সাম্যবাদের ভিত্তি অনেকটা এরকমই, তবু কখনো কখনো কোনো অঞ্চলের সামাজিক পরিস্থিতি যখন ধানমন্ডি অভিজাত এলাকা ও তারই পাশে গড়ে ওঠা মোহাম্মদপুর বস্তির মতো হয়ে ওঠে, তখন সমাজে সমাজতন্ত্রের বড় প্রয়োজন পড়ে যায়। ধানমন্ডিতে বাংলাদেশের শীর্ষ নেতাগোষ্ঠী, শিল্পজীবী ব্যবসায়ীদের বাস, যেখানে টাকা পকেটে থাকা ওয়ালের টিস্যুর মতো। নাকে সর্দি এলে একটা নোট বের করে নাক মুছে ডাস্টবিনে ফেলা ব্যাপার। তারই পাশে মোহাম্মদপুর বস্তির অভুক্ত পেটে চোচো আওয়াজের রোল, মাটিতে গড়াগড়ি খাওয়ার নোংরা হাড্ডিসার শরীরগুলো। গ্রামের ক্ষেতে দিন ২ লিটার ঘাম ঝরিয়ে ফসল ফলানো কৃষক পায় না ন্যায্য মূল্য, কিন্তু ধানমন্ডিওয়ালাদের সিন্ডিকেটে বাজার গরম। খেটে খাওয়া আরেক শ্রেণীর মানুষের জন্য আধা কিলো আলু ১ টুকরো রৌপ্য। ধানমন্ডিওয়ালাদের কারখানায় পুড়ে কয়লা হওয়া শ্রমিকের পরিবার পায় না শ্রমিকের জানের মূল্য, অথবা শ্রমজীবীরা বেঁচে থাকতেও পায়নি ন্যায্য পারিশ্রমিক। এ সময় সাম্যবাদের জয়গান গাইতে ইচ্ছে করে চট করেই, যেভাবে গেয়ে উঠতেন কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ তারে নিচে ফেলে দিল ঠেলে। চোখ ফেটে এলো জল, এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে কোনো অঞ্চলে স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অবস্থা যুদ্ধরত অবস্থার চেয়ে বেশি ভয়াবহ হয়। বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিও এই নীতি এড়াতে পারেনি। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির পুনঃসংস্করণ প্রায় অসম্ভবের মতো হয়ে উঠেছিল। রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি, তার উপর ভারতে থাকা শরণার্থীরা ফিরলে আরও সংকট বাড়ল। আওয়ামী সরকারের দুর্বল নেতৃত্ব, আধিপত্য বিস্তারের নেশা, অদক্ষতা আর খুবই ভালো পর্যায়ের দুর্নীতি আকাশ ফুরিয়ে ওঠার জোগাড় হয়েছিল। চারদিকে হাহাকার ও দুর্নীতি সমানুপাতিক হলো। হাহাকার যত বাড়ছে, আরেক শ্রেণীর মানুষের দুর্নীতিও সমান বা অধিকারে। এসব দেখতে দেখতে জাবেদ আমির কেমন ক্লান্ত হয়ে উঠলেন। সে সময় ঘটনাক্রমে কমিউনিস্ট পার্টি বঙ্গবন্ধুর বাকশালে যোগদান করলেও একসময় তারা বাকশাল ছেড়ে দিল। হতে পারে তারা টের পেয়েছিল যে বঙ্গবন্ধু তার অদক্ষ, অনৈতিক শ্রেণীগত আধিপত্য বিরাজমান রাখতে বাকশাল গঠন করেছে, যা গরিবকে কবরে নিচ্ছিল, সুযোগ সন্ধানী দুর্নীতিবাজদেরকে আকাশে তুলছিল। এই শ্রেণী শোষণ কমিউনিজম মানে না। স্বভাবতই তারা আবারও নিজেদের বামপন্থী চেতনায় ফিরে গেল। বিরোধ তৈরি হলো তৎকালীন সরকার ব্যবস্থা ও গণতন্ত্রের সাথে। জাবেদ আমির কলেজ ছাত্র থাকাকালীন দেশে দুর্ভিক্ষ এলো। সাল ১৯৭৪ এর মার্চ। সরকার বলেছিল এই দুর্ভিক্ষের কারণ তখনকার এলাকাগত বন্যা ও জনসংখ্যা বৃদ্ধি, কিন্তু বিশ্লেষকেরা এটা মানতে নারাজ। অবশ্য এর পেছনে তাদের একটা যুক্তি আছে। তারা দেখেছে সে বছর দেশে এলাকাভিত্তিক যথেষ্ট ফসল ফলেছিল, কিন্তু তা মজুতকরণে যে ব্যবস্থা গ্রহণ দরকার তা করা হয়নি। বরং তখন সরকার নিজেকে গদির সাথে শক্ত করে আটতে ব্যস্ত।
যেমন ভারতের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে দেশের সম্পদের ভাগ বাটোয়ারা, চোরাচালান, বাজার দুর্নীতির কারবার জেনেও পদক্ষেপ না নিয়ে প্রশ্রয় দিয়ে দল ভারী করা। আবার যা মজুদ ছিল তাও দুর্ভিক্ষ পীড়িত মানুষ হাতে পাচ্ছিল না। এর একটা কারণ আছে, বাজার তখন বড় শ্রেণীর হাতে। খাটে গরিব, তার অধিপতি উপরমহল শ্রেণী, আমজনতার হাত খালি। বড় শ্রেণীর মানুষ হতে গেলে দুর্নীতির বিকল্প নেই বললেই চলে। সুতরাং যাদের হাতে বাজার পণ্য তারা একটু দুর্নীতি করবেই। এক্ষেত্রেও করল। গরিবের ক্ষুধার্ত পেট ও এক মুঠো চাল ভাতের আশায় হাতে ধরে রাখা খালি টিনের থালাকে পুরো আঙ্গুল দেখিয়ে তারা শস্য ও পণ্য কালোবাজারে বেচাকেনা করলো। এ সময় কমিউনিজমকে বড় মনে পড়ে, কেননা কমিউনিজম এই সমাজ ও রাষ্ট্রের এই রোগের ঔষধ হিসেবেই তো গঠিত হয়েছে। জাবেদ আমির আর পরিণতি ভাববার সময় পেল কোথায়? এই দুর্ভিক্ষ, মানুষের হাহাকার, নতুন তথাকথিত স্বাধীন দেশের নাটকীয় মঞ্চ তাকে বামে ঠেলে দিল। এই বামে সে সমাজতন্ত্র দেখেছিল, যেদিকের নীতি অন্তত শ্রেণীকে এক করে। বড় শ্রেণী ছোট শ্রেণীর নীতির কবরের নাম সাম্যবাদ, যেখানে গরিবের পেটেও সেই খাবার এবং ততটুকু খাবার পড়ার কথা যা বড়লোকের পেটে পড়ে। জাবেদ আমির যুদ্ধ শেষে একটু নিস্তেজ হয়ে পড়লেও সেটা কদিন পর পরবর্তীত দৃষ্টিকোণ হিসেবে আবার ফিরল। গণতন্ত্রের সরকার ব্যবস্থাকে ঘেন্না করার রোগে ধরল তাকে। সমাজতন্ত্রের উল্লেখযোগ্য অপকারিতাকে এক পাশে সে বহু বছর ছুটেছে সাম্যবাদের পেছনে। পরিশ্রমী শ্রমিকদের ঘাম ও গরিবের পেটের ক্ষুধার মূল্য চাইতে চাইতে সংসার জীবনে আসতে তার বয়স হয়েছিল ৩১। জয়নাল আমিরের সাথে তার সম্পর্ক এক জটিল রূপ নিয়েছিল। দুজনই দুজনের কর্মকাণ্ডকে বাধা দেওয়ার চেষ্টা করেনি। দুটোই সঠিক তাদের কাছে। জয়নাল মানুষ মারে, তাদেরকে মারে যাদের ওপর জাবেদের ক্ষোভ রয়েছে, কারণ তারা শোষক শ্রেণী যার বিরুদ্ধে জাবেদের আক্রোশ যাত্রা। কিন্তু দুই ভাই চাইতো অপরকে নিজের নীতিতে আনতে। দুজনের উদ্দেশ্য এক, রাস্তা আলাদা। জাবেদ চেয়েছিলেন জয়নাল কমিউনিস্ট করুক। জয়নালের ধারণা ছিল ওসব আন্দোলন ফান্দোলনে কিছু হবে না। যে বেলাইনে হাঁটবে প্রথমত তার দুপা, পরে মাথাটা কেটে নিলেই ঝামেলা খতম। এই দ্বন্দ্বে দুজন কোনোদিন কাছাকাছি আসতে পারেনি, অথচ উদ্দেশ্য এক বলে তাদের শত্রু একই। বহুবার হুমকি পাবার পরেও জাবেদ রাস্তা ছাড়লেন না। গণতন্ত্রের প্রতি তার ঘেন্না ফুরোবার নয়। গরিব তখনও না খেয়ে ফুটপাতের এক কোণে নোংরা চাদরের নিচে জড়সড় হয়ে রাত কাটায়। কৃষক শ্রমিক তখনও শ্রমের মূল্য পেয়ে ওঠেনি। জাবেদ কেন রাস্তা ছাড়বেন? জয়কে তুলে নেবার আশঙ্কা কতবার দেখা দিয়েছে, কিন্তু জয়নাল আমিরের জন্য সম্ভব হচ্ছিল না। তবে গণতন্ত্রের পূজারীরা এভাবে বেশি দিন চলতে দেবে কেন? যখন স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদের রাজ কায়েম হলো, তখন বাংলাদেশের গণতন্ত্রের দুই প্রধান দল আওয়ামী ও জাতীয়তাবাদী দল অল্প দিনের জন্য হলেও একজোট হয়েছিল। এছাড়া দুদলই যখন গণতান্ত্রিক, তখন গণতন্ত্রের বিরোধীরা যে কোনো সময়েই তাদের দুজনেরই শত্রু, কেননা কমিউনিজম সমাজতান্ত্রিক গণতন্ত্র মানে। ১৯৯৪ এর এক রাতে কয়েকদিন পর জাবেদ আমিরের রাজধানী থেকে ঢাকা ফেরায় দুই দলের সমন্বিত হামলার মোক্ষম দিন হয়েছিল। কমিউনিস্ট পার্টির যে আওয়ামী বিদ্বেষের রোগ তা ছড়িয়ে পড়েছিল। তারা ক্রমান্বয়ে এক এক কর্মসূচি দেখিয়েছে আওয়ামীর বিরুদ্ধে। তাহলে আর ছাড়াছাড়ি কেন? দুই দলের মিলিত বিদ্বেষ ও হামলায় আমির পরিবার নিঃশেষ হলো এক অবরুদ্ধ নিশীথে। জানা নেই সমাজতন্ত্রের অসুবিধা ও সুবিধার অনুপাত কত, কিন্তু জাবেদ আমির একটি এমন সমাজের জন্য লড়াই করেছেন যা হয়তো সকল কমরেডই স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবায়ন অসম্ভব প্রায়। অপকারিতাগুলো প্রকট হয়, উপকারিতা তলিয়ে যায়। তবু জাবেদ আমির এক জীবন সাম্যবাদের পেছনে দিলেন, যেই তত্ত্বে শ্রেণী, গোত্র, শ্রমিক, মালিক নির্বিশেষে সবাই সমান। মুস্তাকিন একটু হাসে। কখনো ভাবিসনি এমন করে না? জয় কিছুক্ষণ আনমনে হাত দিয়ে ঠ্যাঙের ওপর ঢোল বাজালো, তারপর ঠোঁট কামড়ে হেসে পড়ল। অত ভাবাভাবে ভালো না রে পাগলা, ভাবলে ক্যালারি অপচয় হয়, অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু আমি একজন ভালো লোক। ঠিকই তো, খুব সহজে আপাতত দুর্বল যাকে তাকে শত্রু বানিয়ে নিয়ে তাদের ধ্বংসের পেছনে লেগে যাওয়াটা অনেক সহজ এত ভাবাভাবির চেয়ে। তুই আসলে একজন সচেতন নাগরিক। জয় দুপাশে দুই হাত প্রসারিত করে প্রশংসা নেবার ভঙ্গিতে মাথা নোয়ায়। এরপর চুপ সব। অন্তু কপালে আঙুল চেপে বসেছিল। তার আবারও মনে হলো এই জীবনে জানা ও অভিজ্ঞতা শেষ নেই। রূপকথা আজগর একদিন অমূল্য একখানা কথা তাকে বলেছিল,
দিন যত যাচ্ছে অন্তুর মনে হচ্ছে সে এক অমীমাংসিত প্যারাডক্সে কয়েদ হয়ে যাচ্ছে, যেখানে শুরু বা শেষ নেই। এখানে শেষ থেকে শুরু হয় এবং সেই শুরু থেকে আবার শেষের দিকে ধাবিত এক প্রবাহে ভেসে যেতে হয়। কেন এখানে কোনো সিদ্ধান্তে স্থির থাকা যায় না, ভাঙন ধরে যায়? কেন যাই করতে মনস্থির করা যায় তাই কোনো এক পর্যায়ে অসমাচীন মনে হয়? অন্তু ভাবতে লেগে যায়। মুরসালিন জীবনের এ পর্যায়ে বোধ হয় বড় ক্লান্ত হয়ে পড়েছিল। নিজের শরীরের ব্যথার চেয়ে বড় ঘরে লাশের মতো পড়ে থাকা ছোট ছোট দেহের কাতর আর্তনাদ তার বিদ্রোহ ও জেদকে পরিশ্রান্ত করে তুলেছিল। তারা যখন ডেকে ওঠে মুরসালিন ভাই, বলে মুরসালিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ওদের জন্য মুরসালিন কি করতে পেরেছে? ওদের নিস্তেজ, অসুস্থ, ক্ষুধার্ত, পিপাসার্ত শরীরগুলো মৃত্যুর প্রহর গুনছে, আর সেই প্রহর খুব কাছে। মুরসালিন আন্দাজ করল হামজা এখনো ফেরেনি। ফেরার পর ঘটনাচক্র পাল্টি খাবে, সবকিছুতে একটা ধাক্কা লাগবে। সেই ধাক্কার প্রস্তুতিই চলছে যেন চারদিকে। হামজা বুঝবে মুরসালিনকে দিয়ে তার স্বার্থ হাসিল হবে না, সব বিগড়ে গেছে। সাথে মুরসালিন অটল, এবং মুরসালিনের দিনের শেষ সেখানেই। সেই প্রেক্ষিতেই মুরসালিন এই দিন প্রথমবারের মতো জয়কে কাতর কণ্ঠে বলেছিল, শোন জয়, তোরা যে ভয় পাস এরা বড় হয়ে জঙ্গি সন্ত্রাস তোদের বিরোধী হয়ে উঠবে। মাদ্রাসাগুলো এসব তৈরির কারিগর। তোদের কথাই রইল, ওদেরকে ওদের বাড়ি পৌঁছে দে। ওরা আর মাদ্রাসায় যাবে না। আমাকে একটা কাগজ আর কলম দে, আনসারি চাচার কাছে চিঠি লিখে দিই, মাদ্রাসার স্থগিত কার্যক্রম বন্ধ করে দেয়া হোক। জয় উঠে দাঁড়ায়। অন্তু ছটফট করে উঠল। সে কিছু বলতে চায় এই মুহূর্তে, যা বলাটা অনিবার্য দরকার। তার আগেই মুরসালিনকে এমন সিদ্ধান্ত নিতে দেওয়া যাবে না। কিন্তু জয় বেরিয়ে আসার জন্য পা বাড়ালে মুরসালিন ডেকে বলে, 2 টুকরো কাগজ আর কলম দে আমাকে, শেষমেশ একটু আঁকিবুকি করি। অন্তু জয়কে সেদিন মদ খেতে দিল চুপচাপ। সে খুব ভাবল, জয়কে দেখল ওই জটিল চেহারায় অনুশোচনা আছে কিনা ঠিক বোঝা যায় না। কিছু ঝাল পাকোড়া, কাঁচা আদা মচমচ করে চিবিয়ে খাচ্ছে। আরাম করে বসে মনোযোগ সহকারে ড্রিঙ্ক তৈরি করছে, যেন সে সেই মদের তরলে ডুবতে চায়, কিছু খুঁজতে চায়। 1 বোতল রাম খুলে কয়েক ঢোক ঢকঢক করে গিলল। আবার কি মনে করে একটা ড্রিঙ্ক বানাতে বসলো। 1 শট রাম লিকুইড, বিট লবণ, চিনি, সোডা ওয়াটার, লেবুর রস, আইস কিউব। তার চোখে মুখে চিন্তার ভাব নেই। অন্তু হিসেব কষে জয় বারবার বলে তার জীবনে অভিজ্ঞতা বেশি। অন্তু টের পায় আসলেই অতিরিক্ত বেশি। সেক্ষেত্রে জয় আজ আর চমকায় না, থমকায় না, চিন্তা ভাবনা ও পথ বদলায় না, এবং যেন সে জানে কি হবে, কি হচ্ছে, কি হতে পারে। সব জেনে সে সেদিকে বড় আরাম করে 1 কদম 2 কদম করে এগিয়ে যাচ্ছে। প্রেমপূর্ণতা সেটা জয়ের ক্ষেত্রে। জয় তার প্রেমকে আলিঙ্গন করতে এগোচ্ছে। পরদিন দুপুরে কামরুলকে মারার দায়ে এমপির কাছে অন্তুকে ধরিয়ে দেবার প্রসঙ্গ উঠলে জয় বলেছিল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? অন্তু জিজ্ঞেস করেও জবাব পায়নি। এর আগে অন্তুকে কারো হাতে তুলে দেবার প্রশ্নে জয় আমির কার প্রাণ নিয়েছে? জয় গোসল শেষে বের হলেও অন্তু একবার জিজ্ঞেস করেছিল, জয় গ্রাহ্যই করেনি। অন্তু বসলো বিছানার ওপর। সেদিকে 1 বার 2 বার তাকায় জয়। নজর সরিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতেই আয়নায় নিজেকে দেখে স্মিত হেসে মাথা নাড়ে। ডোন্ট লিসেন টু ইউর হার্ট মাই বয়, কজ ইটস অন ইউর লেফট সাইড, অ্যান্ড দ্য লেফট সাইড ইজ দ্য ডেকোরেশন অফ ডিস্ট্রয়িং এনিথিং, এভরিথিং। Then you have to fucked up and get turned over on your way. সেদিন জয় চারিদিকের এত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কর্মসূচি ফেলে সে অন্তুকে নিয়ে রওনা হলো ঘোড়াহাটের দিকে। এমপির সাথে দেখা করা ফরজ ছিল, কারাগারে যাবার ছিল। শরীর ও মনের ভেতরটাই কেয়ামতের তাণ্ডব অগ্রাহ্য করে অন্তুর হাতটা ধরে বাসে চেপে বসলো বাসের হাট থেকে ঘোড়াহাটের উদ্দেশ্যে। বাসের ভেতরে এক মহিলা, বয়স 45-এর ওপারে, কিন্তু সাজসজ্জায় কিশোরী হবার প্রয়াস। এটা খারাপ না, কিন্তু জয়ের গা চুলকানি আছে এসবে। তার ওপর মহিলাটি বিশাল এক পর্বতের অত বড় ব্যাগ দেখিয়ে জয়কে বলল, ভাইয়া এটা একটু উপরে তুলে দেবেন প্লিজ। জয় দুপাশে মাথা নাড়ে, না খালা, প্রশ্নই ওঠে না। মহিলা চিকন সুরে চিটমিট করে উঠল, মানে? খালা মানে কি? খালা মানে হলো সম্বন্ধীর চেংড়ি। হোয়াট ননসেন্স! আমি খালা? খালা মনে হয় আমাকে? জয় একটু নিচু স্বরে চিবিয়ে বলে, না, তোর মতন দামড়া মহিলাকে খালা মনে হবে না, এত ভালো না আমার রুচি। মহিলা কথা ভুলে গেল, সম্বন্ধীর কি?
খালা, বেয়াদব লোক, অসভ্য জানোয়ার, এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কত বড় সাহস! এসব জঙ্গল থেকে উঠে আসে রাবিশ। কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ফুল অ্যাকশন মোডে এসে দাঁড়ালো। জয় শুধু সেদিকে তাকিয়ে দাঁত বের করে হিহি করে হাসলো একবার। কন্ট্রাক্টর পরিমরি করে সালাম ঠুকে আবার চলে যায়। জয় মহিলাকে সবিনয়ে বলল, যাই হোক, আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি, তাই আপনাকে প্রাণপ্রিয় বাংলা ভাষায় বলতে পারলাম না যে এই শালি, খাসি শালি, নাম বাস থেকে, নয়তো আধমনে ওজন বিশিষ্ট কোমরের উপর দুম করে এক লাথি মারবো। জানালা ভেঙে বাসের বাইরে গিয়ে পড়বি। যান, নিজের সিটে যেয়ে বসেন। ব্যাগটার ওপর এখন আমি পা রাখবো। জয় ব্যাগটা বাসের মেঝেতে পায়ের কাছে এগিয়ে নিয়ে পাদানি বানিয়ে আরাম করে বসে। অন্তু লজ্জায় কুকড়ে উঠল। এত অসভ্য জঙ্গলি একটা লোকের সাথে সে যাচ্ছে। কিচ্ছু করলো বাস থেকে নেমে যেতে। মুখে দু হাত চেপে বসে রইল। মহিলা কাচুমাচু হয়ে নিজের ছিটে বসে। অন্তু বলে, এত জাহিল কেন আপনি? নারীকে ইজ্জত দিতে কোথায় ব্যথা পান? জয় খুব বিজ্ঞের মতো বোঝালো অন্তুকে। ব্যথা না ঘরোয়ালি, এটা একটা চিন্তা। কেউ একজন বলেছিল, যদি সবাইকে ইজ্জত দেই তো বেজ্জত করব কার? বিষয়টা কিন্তু আসলে ভাবার মতো, ঠিক না? অন্তু কপালে একটা চাপড় মারে। জয় সাবধান করলো, নিচে চাপড়ে কপাল ফাটিয়ে আমার দোষ দেবে। সরল পাইছে তো লুটে খাচ্ছ, নট ফেয়ার। ঘোড়াহাটের গ্রাম্য ঐতিহ্যের রূপ বদলেছে। আমির নিবাস এ অঞ্চলে ভৌতিক বাড়ির লোক কাহিনীতে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হামলা হওয়া বাড়ি ওটা। এছাড়া এ বাড়িতে জলিল আমিরের মাথা কাটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। জাবেদ আমিরকে দেখেছে লোকে। সরকার দ্বারা বাজেয়াপ্ত হওয়া বাড়িটা 2010-এ জয় হাইকোর্টে রিট করে কত কি করে তা ফেরত এনেছিল, কিন্তু কখনোই তাকে এ বাড়িতে আসতে দেখা যায় না তেমন। ফটকের সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ কি যেন দেখল জয়। লোহার ফটকে মরিচা ধরে খসে পড়ছে। বাড়িটা হান্টিং হাউসের খেতাব না পেলে একটু অক্ষত থাকতো না নিশ্চিত। ভৌতিক অতীতের গল্প প্রচলিত থাকায় লোকে আশেপাশে আসে না, কিন্তু চোরের কাছে ভূত কাবু। রাত পেরোলেই বাগানের দামি দামি গাছ উধাও হওয়া ঠেকাতে জাবেদ আমির ও জলিল আমিরের মাথা কাটা ভূতও পারেনি। অন্তু অবাক হয়ে দেখে আমির নিবাসের সীমানার মাঝে দাঁড়িয়ে থাকা চিলেকোঠা বিশিষ্ট দোতলা বাড়িটিকে। চারধারে বিশাল প্রাচীর লতানো উদ্ভিদ ও শেওলায় ঢাকা পড়েছে। প্রাচীর ঘেরা সীমানার পরিণাম বিঘাখানেকের কম হবে না। অন্তর মনে হলো পরিত্যক্ত প্রাসাদ বটে। বিশাল এক বহরে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে বিস্তৃত এক পতিত ভূমির মাঝখানে। উত্তর দিকে প্রাচীর ঘেঁষে শান বাঁধানো মৃত পুকুর। পাকা পাতা, শেওলা ও নোংরায় জল আলকাতরার মতো দেখা যায়। বাড়িটা জলিল আমিরের অভিজাত রুচিপথের পরিচয় বহন করেছে এখনো। আমির নিবাস জানান দেয়, ঐতিহ্যের মাঝেও আধুনিকতাকে ঠেসে ঠেসে ভরে রাখা যায়। ফটকে চাপ দিতেই মরিচা ধরা ধাতব আওয়াজ উঠল। জয় আলগোসে অন্তুর হাতখানা চেপে ধরে বলে, ঘরোয়ালি, আপনার পছন্দ হয়েছে শ্বশুরবাড়ি? অন্তু পুরনো দ্বিতল বাড়িটির দিকে দৃষ্টি রেখে জিজ্ঞেস করে, আপনাদের পারিবারিক পেশা কি ছিল? জয় হাসে। অন্তুর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আমার পারিবারিক ব্যবসা যেহেতু ইল্লিগাল কিছুই হবে। যেমন ধরো মুরগির দুধ, পাঁঠার ডিম, মাছের লেস পিসের স্মাগলিং, এরকম টাইপের অনৈতিক ব্যবসা ছিল। অন্তু কটমট করে তাকিয়েও হেসে ফেলল অনিয়ন্ত্রিতভাবে। জয় তা দেখে নাক কুচকায়। বাড়ির আশেপাশে নজর ঘুরিয়ে দেখতে দেখতে বলে, মশলা, কয়লা, পেট্রোলিয়াম টাইপ কাঁচামালের ব্যবসা ছিল। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তার মস্তিষ্কে একটা অযাচিত বাচ্চা বাচ্চা খেয়াল এলো, ঘটনাক্রমে সে ঐতিহ্যবাহী বিশাল এক ব্যবসায়ী বনেদি বাড়ির বউ হয়ে গেছে। মানব মস্তিষ্ক এমনই জটিল। হুটহাট পরিস্থিতি ভুলে সুখের চিন্তায় মত্ত হতে তার পরিস্থিতির কাছে অনুমতির দরকার পড়ে না। বাড়ির সীমানায় পা ফেলার পর জয়ের শরীরটা আচমকা ঝাঁকুনি খেয়ে উঠল সামান্য। অন্তুটা টের পায়, আর চোখে একবার দেখে কেউ তাকে ডেকে বলে, জয় আমি জীবন্ত পাথর। সে পাথর, তবে জীবন যেহেতু আছে তাই আজও সে শিউরে ওঠে ভূতকালের ঘটনাগত আতঙ্কে। অন্তুকে নিয়ে ভেতরে এগিয়ে যায় জয়। দু চারজন ওদেরকে পেছন থেকে ঘুরে দেখে যায়। কৌতূহল ও সিমিহে ভরপুর তাদের চেহারা। এই আমিরদের নুন খেয়ে তাদের দিন চলেছে। আজ আমিরেরা ঘোড়াহাটের অতীত। জয়কে সবাই এক নজর দেখতে দাঁড়িয়ে থাকে টাকফাটা রোদে। জয় পেছন ফেরে না, সোজা গিয়ে প্রবেশ দরজায় দাঁড়ায়। শালকাঠের দরজায় হুড়কোখানা ভারী লোহার।
তার সাথে কত পুরনো এক জংধরা তালা ঝুলছে। মাকড়সার জাল ও নোংরায় হাঁচি উঠে এলো। অন্তু দরজাটা দেখে, তার উচ্চতা 3 গুণ কমপক্ষে। কালো হয়ে উঠেছে রংটা, চাবি ঢুকতে চাইছিল না। অন্তু খেয়াল করে শুধু তালার জং দায়ী নয় এর জন্য, বরং জয়ের হাত ঘেমেছে। হাতের মৃদু কাঁপুনি বোধ হয় চোখে ধরা পড়ল। চাবি ভেতরে ঘুরলেও তালা আটকে রইল। অন্তুকে নিজের পেছনে সরিয়ে হাইবুট দিয়ে দুমদুম করে দুটো লাঠি মারলো তালার ওপর। সিটকে খুলে এলো তালা। জয় দরজা ঠেলে না। দরজা ঠেললেই চোখের সামনে বিছিয়ে যাবে সদরঘর। সেখানে আছে জলিল আমিরের আরাম কেদারাখানা। শেষবার জয় যখন ওই সদরঘর দেখেছে, সেই আরাম কেদারার পায়ের কাছে দাদু ভাইয়ের মাথা কাটা লাশটা পড়েছিল। জয়নাল আমির হুড়মুড়িয়ে বেরিয়ে গেছিলেন তাকে কোলে নিয়ে। জয়ের ভয় হয় ওই সদর দরজা খুলতে এক্ষুনি সে দেখতে পাবে দাদুর মাথা কাটা দেহটা পড়ে আছে মেঝের উপর। একদলা রক্ত জমাট বেঁধে আছে মেঝের উপর। জয় বিস্ময়ে হতবাক হয়ে ওঠে। সে নিজেকে জানিয়েছে সেসব ভুলে গেছে, তার কিচ্ছু মনে নেই। সে তার মা, বাবা, দাদু কারো চেহারা মনে করতে পারে না। জয়ের চেতনা ফেরে দরজার ক্যাচ ক্যাচ আওয়াজে। অন্তু দরজা খুলে জয়কে বলে, অসুস্থ লাগছে? জয় হাসে, না, একদম ফিট আছি। সে বলতে পারে না সে তার নিজ ঠিকানায় আজ 21টা বছর পর পা রেখেছে। সেই রাতের পর কখনো জয় আমির নিবাসে পা রাখেনি। 16 বছর পর 2010-এ সরকারের কাছ থেকে নৈতিক অনৈতিকতাকে এক করে সে বাজেয়াপ্ত এই সম্পত্তি উদ্ধার করেছিল। তার এই নিজ ঠিকানায় একবার ভাঙাচোরা দেহটা নিয়ে উপস্থিত হবার জন্য সে ব্যাকুল হয়েছে, কিন্তু আসার জন্য মানাতে পারেনি নিজেকে। অন্তুকে সঙ্গে নিয়ে নিজ ঠিকানায় পা রাখবার লোভে সে বারবার অন্তুকে নিয়ে আসতে চেয়েছে এখানে। অন্তুটা একমাত্র তার নিজের, আর কেউ ছিল না কখনো তার হাতের কাছে, যাকে নিজের বলা যায়, যাকে নিয়ে নিজেদের পরিচয়ের কাছে ফেরা যায়। এই সম্পত্তি উদ্ধারের পর সে জিনহাকে খুঁজতে আরো বেশি পাগল হয়েছিল। জিনহাকে সাথে নিয়ে দুই ভাই আমির নিবাসে ফিরবে। সে জিন্নাকে পায়নি। তারপর এক অন্তু তার স্ত্রী, যার সমান হক আছে আমির নিবাসের ওপর, যাকে সাথে নিয়ে সে আমির নিবাসে বসবাস করতে পারে বাকি এই জনমটা। অন্তুর হাত ধরে সদরঘরে পা রাখে জয়। কোথাও একটু পরিবর্তন নেই, শুধু আসবাবগুলো 2 যুগের ব্যবধানে পুরনো হয়েছে। ধুলের স্তর পুরো হয়েছে সেসবের গায়ে। মাকড়সারা নিজেদের রাজত্ব গড়ে তুলেছে ঘরের আনাচে কানাচে। জয় স্তব্ধ পায়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো আলতো করে বুঝে নেয় শিকারী এই বাড়িতে তার শৈশব কৈশোরের হক ছিল। সে বঞ্চিত হয়েছে। এই অভিজাত্য, এই বনেদি আবাসস্থলে তার ঠাঁই মেলেনি, অথচ এর সবটাই তার অধিকার ছিল। অন্তু চারদিকটা চোখে গিলে নিতে চায়। বিশাল হলরুমটা ধুলোয় স্নান করেও এক টুকরো অভিজাত্য হারায়নি। জানালা খুলে দিল অন্তু। পশ্চিমে ঢলতে থাকা সূর্যের চকচকে আলো আশ্রে পড়ল ঘরটার ভেতরে। বহু বছরের অবরুদ্ধ নিশীথের আধার কেটে আলো পড়ল সেখানে। ঘরটা কি চমকে উঠল এতে? ধুলোয় ভারী হয়ে ওঠা মখমলের পর্দা ঝুলছে জানালায়। অন্তু এই দিনক্ষণে এক অদ্ভুত ও চেতনা অনুভূতি প্রাণতার শিকার হয়েছিল, যা নারী সুলভ আবেগপ্রবণ, যা এড়ানোর সাধ্যই নারীর থাকে না। অন্তুর ভিতরে কেউ খোঁজায় এটা তার শ্বশুর বাড়ি। এই আসবাব, ঘর সংসার, গোটানো বাড়িখানায় তার নারীত্বের অংশীদারিত্ব রয়েছে। সে এ বাড়ির বউ।